তো আমরা গত ক্লাসে রুই মাছের শ্বসনতন্ত্র পর্যন্ত পড়ালাম। তো কিভাবে সে শ্বাস প্রশ্বাস তোমার প্রক্রিয়াটা সম্পূর্ণ করে সেই জিনিসটা আমরা দেখলাম। তো এই ক্ষেত্রে আমরা এতটুকু পর্যন্ত পড়ালাম। আসো আজকে আমাদের পরবর্তী পড়া হলো আনুষঙ্গিক শ্বসন অঙ্গ, অর্থাৎ সে কিভাবে এক্সট্রা মানে শ্বসন কার্য সম্পূর্ণ করে থাকে। তো বলছে যে রুই মাছের অতিরিক্ত কোনো শ্বসন অঙ্গ নেই, তবে কৈশিক জালিকা সমৃদ্ধ ব্রাঙ্কিওস্টাগল পর্দা এবং বায়ুথলি বা পটকা যেটা বলা হয় সেটাও কিছু শ্বসনে সহায়তা করে। তার মানে এখান থেকে একটা এমসিকিউ লাগবে তোমাদের যে ঘাসফড়িংয়ের এক্সট্রা বা অ্যাক্সেসরি শ্বসন অঙ্গ কি কি আছে। একটা হলো ব্রাঙ্কিওস্টাগল পর্দা, আর একটা হলো কি বায়ুথলি বা পটকা যেটাকে বলা হয়। আচ্ছা, এখান থেকে আর কিছু দরকার নাই, এটা এমসিকিউ, দুইটা এমসিকিউ। শ্বসনের শারীরবৃত্ত, এটা তো অলরেডি আমরা পড়াইছিলাম যে অন্তর্বাহী ফুলকা দমনিক কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুলকাতে আনে, আর ফুলকা কি করে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডটাকে ত্যাগ করে অক্সিজেনটাকে গ্রহণ করায় এবং সেটা আবার তার দেহের মধ্যে নিয়ে যাচ্ছে। সেই অক্সিজেনযুক্ত রক্ত ফুলকা থেকে দেহের মধ্যে নিয়ে যায় হলো বহির্বাহী ধমনী। ঠিক আছে, এটা আমরা ধমনীতন্ত্র যখন পড়ালাম সেখানে দেখানো হলো এটা। তো এখন আমাদের নতুন একটা টপিক আছে এখানে, নাম হলো প্রতিশ্রুততন্ত্র বা কাউন্টার কারেন্ট সিস্টেম। এই জিনিসটা বলতে কি বোঝায়? তো এটা হলো তোমার হলো মার্কে আসবে এটা পরীক্ষার জন্য। কাউন্টার কারেন্ট সিস্টেম হলো মানে হলো তোমার হলো যে মানে রুই মাছ যেদিকে চলাচল করে তার বিপরীত দিকে হলো মানে পানির প্রবাহ থাকে। স্রোতের বিপরীতে রুই মাছের ফুলকায় বিদ্যমান রক্তনালীগুলোর মধ্যে দিয়ে রক্ত সর্বদা পানির স্রোতের বিপরীত দিকে প্রবাহিত হয়। এটাকে প্রতিস্রোততন্ত্র বলা হয়। এইতে করে কি হয় একটু খেয়াল করো। মনে করো পানি যখন মনে করো এই হলো ক্যাপিলারি, এই হলো ক্যাপিলারি, এই হলো ক্যাপিলারি, অথবা তুমি এইভাবেই দাও ধমনী শিরা, এই হলো ক্যাপিলারি। তো বলছে এই ক্যাপিলারিগুলোর ভিতর দিয়ে যে রক্তগুলো যাচ্ছে এগুলো সবসময় পানির স্রোতের বিপরীত দিকে দিয়ে যাচ্ছে। এতে করে কি হয়? কাউন্টার কারেন্ট হয়, অর্থাৎ এইখানে একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়, একটা চাপ তৈরি হয়। কারণ পানির স্রোত একদিকে আর তারা যাচ্ছে একদিকে, তাহলে এখানে একটা কি হবে? চাপ তৈরি হয়। এই চাপের কারণে গ্যাসের বিনিময়টাই ঘটে। গ্যাসের কি হয়? বিনিময় ঘটে। তোমাদেরকে এটা কিভাবে আমি বুঝাই, বাস্তব অভিজ্ঞতা তুমি যদি চিন্তা করো, মানে তুমি যদি একটা চিন্তা করে দেখো, মনে করো স্রোত যেদিকে যাচ্ছে তুমিও যদি ওদিকে চলে যাও তাহলে তোমার কিন্তু আলাদা কোনো কাজ করা লাগতেছে না, কারণ স্রোতে তোমাকে ঠেলে নিয়ে যাচ্ছে। এখন স্রোতের সাথে এখন আমাদের কৈশিক জালিকার মধ্যে আছে কার্বন ডাইঅক্সাইড আর পানির মধ্যে আছে কি অক্সিজেন। মানে পানি যদি রক্ত যদি একই দিকে যায় তাহলে ওই কার্বন ডাইঅক্সাইডটাকে বের করবে না সে। কিন্তু যদি কার্বন ডাইঅক্সাইড মনে করো কার্বন ডাইঅক্সাইডের গতি এদিকে, কারণ রক্তের মধ্যে আছে কি কার্বন ডাইঅক্সাইড, আর পানির গতি এদিকে, তাহলে পানির মধ্যে আছে কি অক্সিজেন, তাহলে পানিটা এদিকে যাবে, কার্বন ডাইঅক্সাইডটা এদিকে আসবে। এখানে কি হচ্ছে? একটা সংঘর্ষের মতন হচ্ছে। আর যদি এটাও ওদিকে যায় এটাও ওদিকে, তাহলে দুইটাই তো একসাথে যাচ্ছে। বুঝতে পারছো? মানে ব্যাপারটা এটাই বোঝাইছে যে কৈশিক জালিকার মধ্য দিয়ে যে কার্বন ডাইঅক্সাইডটা যাচ্ছে মানে রক্ত যে প্রবাহিত হচ্ছে সেটা হলো স্রোতের বিপরীতে, স্রোত যেদিকে যাচ্ছে তার বিপরীত। এতে করে কি হয়? একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়। ঠিক আছে, গ্রেডিয়েন্ট তোমরা ভেক্টরতে পড়ছো না, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, অর্থাৎ ঘনত্বের একটা কি হয়? গ্রেডিয়েন্ট তৈরি হয় বা পার্থক্য তৈরি হয়। আর এই পার্থক্যের কারণে খুব সহজেই অক্সিজেনটা পানির মধ্যে কি হতে পারে, অক্সিজেনটা রক্তের মধ্যে দ্রবীভূত হতে পারে। আচ্ছা, তারপরে এটা থেকে একটা এমসিকিউ আছে, রক্ত কর্তৃক সর্বোচ্চ কতটুকু অক্সিজেন এই প্রক্রিয়া গৃহীত হয়? 80%। এটা একটা এমসিকিউ যে কাউন্টার কারেন্ট সিস্টেমের মাধ্যমে সর্বোচ্চ কি পরিমাণ অক্সিজেন গ্রহণ হয়? 80%। এবার আসি বায়ুথলি বা পটকা বা হাইড্রোস্ট্যাটিক অঙ্গ। তো এটা সিকিউতে আসছে আমাদের, আমি যে বছর বোর্ড পরীক্ষা দিলাম সেই বছর এটা সিকিউতে আসছে, 18 সালে আসছে এটা, যে বায়ুথলির গঠন। তো বায়ুথলিটা সাধারণত কন্ডেকটিক্স পর্বে শ্রেণীতে থাকে না, এটা থাকে অ্যাক্টিনোপটেরাইজি এবং সার্কোপটেরাইজির মধ্যে থাকে। আমরা জানি মাছের হলো 3টা ক্যাটাগরি আছে, কন্ডেকটিস, অ্যাক্টিনোপটেরাইজি, সার্কোপটেরাইজি। কন্ডেকটিসের মধ্যে বায়ুথলি থাকে না, বাট অ্যাক্টিনোপটেরাইজি এবং সার্কোপটেরাইজি এই দুইটা শ্রেণীর মধ্যে কি থাকে? বায়ুথলি থাকে। তো আমরা যদি আসি, তো রুই মাছ অধিকাংশ অস্থিময় মাছ, তাহলে এই কথাটাই আমি একটু আগে বলছি, শুধুমাত্র অস্থিময় মাছ যারা তাদের ক্ষেত্রেই বায়ুথলি থাকে, তরুণাস্থিময় মাছের বায়ুথলি থাকে না।
এটি মেরুদণ্ডের নিচে পৌষ্টিক নালীর উপরে অবস্থান করে। মেরুদণ্ডের নিচে দেখো, আর হলো পৌষ্টিক নালীগুলোর উপরে অবস্থান করতেছে। নীল এই যে সবুজগুলো হলো পৌষ্টিক নালী। আচ্ছা, মূলত এটা গলবিল থেকেই এটা উৎপত্তি লাভ করে। আচ্ছা, এটা সমস্যা না আমাদের। আমাদের পরবর্তী এমসিকিউ, এই বায়ুথলির মধ্যে কি কি গ্যাস থাকে? অধিকাংশ অক্সিজেন, সামান্য পরিমাণ নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড থাকে। ঠিক আছে। আচ্ছা, তাহলে কি কি গ্যাস থাকে? পরীক্ষাতে আসবে নিচের কোন গ্যাসটি বায়ুথলিতে পাওয়া যায় না? অক্সিজেন, হিলিয়াম, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড। হিলিয়াম পাওয়া যায় না, হিলিয়াম এখানে পাওয়া যাচ্ছে না। আর এই বায়ুথলিতে রক্ত সাপ্লাই করে কি? সিলিয়াক ও মেসেন্ট্রিক ধমনী। ঠিক আছে, তাহলে দেখো খুব সুন্দর কথা বলছে যে বায়ুথলিতে রক্ত সাপ্লাই করে কোনটা, কোন ধমনী? সিলিয়াক ও মেসেন্ট্রিক ধমনী। আর বায়ুথলি থেকে যকৃৎ পোর্টাল শিরাতে যোগদানকারী শিরা দ্বারা রক্ত, আচ্ছা, তারপরে বায়ুথলি থেকে রক্ত হৃৎপিণ্ডে আসে কিভাবে? কোন শিরার মাধ্যমে? হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে। কোন শিরা? হেপাটিক বা যকৃতের পোর্টাল শিরা। এখানে দুইটা এমসিকিউ, এগুলো আসে না যদি এত ভিতরের কথা, তারপর আমরা পড়ে রাখলাম আর কি, যদি আসে আর কি, যে কোন শিরার মাধ্যমে রক্ত আসে বায়ুথলি থেকে? হেপাটিক পোর্টাল। আর কোন ধমনীর মাধ্যমে রক্ত যায়? সিলিয়াক ও মেসেন্ট্রিক ধমনীর শাখা দিয়ে। তো এখন এই বায়ুথলির স্ট্রাকচারটা আমাদের লাগবে। তোমরা এখানে আরেকটা স্ট্রাকচার দেওয়া আছে, এই দেখো এখানে দেওয়া আছে। বায়ুথলির গঠনে তুমি যদি আসো তাহলে দুইটা প্রকোষ্ঠ আছে, একটা হলো সম্মুখ প্রকোষ্ঠ, একটা হলো পশ্চাৎ। যে বড় প্রকোষ্ঠটা এটা হলো পশ্চাৎ। আর সম্মুখ প্রকোষ্ঠ এবং পশ্চাৎ প্রকোষ্ঠের সংযোগ জায়গায় একটা নালী আছে, এই নালীটাকে বলা হবে নিউমেট্রিক নালী। নিউমেট্রিক মানে কি? নিউমেট্রিক শব্দের অর্থ হলো কি বলতো? নিউমেট্রিক শব্দের অর্থ কি মনে আছে তোমাদের? নিউমেট্রিক কোথায় পড়ছো কখনো? নিউমেটিক শব্দ অর্থ বাতাস। পড়ছো রে তোমরা? এবিস শ্রেণী আছে না, এবিস, এবিস পাখি, ওদের অস্থিগুলো সব নিউমেট্রিক বোনস। হ্যাঁ, উঠতে পারে কি কারণে? বায়ুপূর্ণ অস্থি। মানুষ উঠতে পারে না, কিন্তু পাখি তো উঠতে পারে। তো পাখি কেন উঠতে পারে? লেখা ছিল এবিস শ্রেণী, তাদের নিউমেট্রিক বোনস। আবার আমাদের মুখের মধ্যে 4 জোড়া ওই যে সাইনোসাইটিস হয় না, আমাদের সাইনোসাইটিস, সাইনাস আছে, বায়ুপূর্ণ গহ্বর আছে, এই জন্য মুখটা লাইট হয়, কথা বলার সময় রেজোনেন্স হয়। যেমন কি আছে, ম্যাক্সিলারি সাইনাস, এখানে বায়ু আছে ম্যাক্সিলারি। ঠিক আছে, অ্যাথময়েডাল আছে, এখানে বাতাস পূর্ণ থাকে ফ্রন্টাল সাইনাস। এই বায়ুপূর্ণ জায়গাগুলোতে যদি কখনো পানি ঢুকে, কখনো ইনফেকশন হয়, তখনই তার নাম হয় সাইনোসাইটিস। তাহলে এই মুখটার মধ্যে হাড্ডি আছে বায়ুপূর্ণ। ওকে, ঠিক একই রকম এই যে নালীতে, এই নালীটা দিয়া তার এটা হলো অন্ননালী। অন্ননালী বা ইসোফেগাস, অন্ননালী। এই অন্ননালীর সাথে এই বায়ুথলির মাঝখানে কানেকশন যে নালী দিয়ে রাখছে তার নাম হলো নিউমেট্রিক নালী, বা তুমি বলতে পারো বায়ু নালী। এইটার মধ্যে অক্সিজেন, কার্বন, এই যে কার্বন ডাই অক্সাইড আসলো কোথা থেকে আসলো? তো পরিবেশ থেকেই আসলো। কোন রাস্তা দিয়ে গেল? এই বায়ু পরিবহনের রাস্তাটা দিয়ে গেল, এই জন্য নাম হয়ে গেছে নিউমেট্রিক নালী। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখানে এই কথাটাই বলছে। দেখো হয়ে গেল। রুই মাছের বায়ুথলি একটা গভীর খাঁজ দ্বারা, এখানে সুন্দর একটা খাঁজ দেখা যাচ্ছে, ন্যারোয়িং অংশ। এই খাঁজ দ্বারা দুইটা প্রকোষ্ঠে বিভক্ত, একটা হলো সম্মুখ প্রকোষ্ঠ আর একটা হলো পশ্চাৎ প্রকোষ্ঠ। আচ্ছা, দুইটা অসম আকৃতির, একটা ছোট একটা বড় থাকে। ঠিক আছে, সামনেটা ছোট থাকে, পিছনেটা বড় থাকে। আর অন্য নালী এবং বায়ুথলির মাঝখানে যে নালীটা থাকে তার নাম কি? নিউমেটিক্স নালী বা ডাকটাস নিউমেটিকাস বলা হয়। তাহলে এই নালীটার নাম কি? এখানে যে নালী দিয়ে যুক্ত থাকে ডাকটাস নিউমেটিকাস বা নিউমেট্রিক নালী। ওকে, আচ্ছা, তো এখন একটা কথা বলছে, এখানে 2-3টা এমসিকিউ আছে। বলছে যে সকল বায়ুথলির সাথে অন্য নালীর যুক্ত থাকে সে সকল বায়ুথলিকে ফাইসোস্টোমাস বলা হয়। তাহলে এটা কোন ধরনের? ফাইসোস্টোমাস। কেন? কারণ বায়ুথলির সাথে অন্য নালী আলাদা একটা নালী দ্বারা যুক্ত থাকে। আর যে সকল বায়ুথলি অন্ননালীর সাথে যুক্ত থাকে না তাদেরকে ফাইসোক্লিস্টাস বলা হবে। পরীক্ষাতে আসতে পারে ফাইসোক্লিস্টাস কি, ঠিক আছে, বা ফাইসোস্টোমাস মানে কি। তারপর এখানে বলছে সাইপ্রিনিট মাছ। সাইপ্রিনিট মানে হলো কি? এই যে আমাদের রুই মাছ, তারপর কাতল মাছ, পুঁটি মাছ ইত্যাদি ধরনের কোন ধরনের পাওয়া যায়? ফাইসোস্টোমাস। দ্যাট মিনস কি? তাদের অন্ননালীর সাথে বায়ুথলির কি থাকবে? কানেকশন থাকবে। আচ্ছা, তারপরে বায়ুথলির বাইরের দিকে ঘন সন্নিবিশিষ্ট রক্তজালক সমৃদ্ধের প্রাচীর দিয়ে স্তর বিশিষ্ট, একটা টিউনিকা এক্সটার্নাল, একটা টিউনিকা ইন্টারনাল। এদিকে আসি আমরা। এই যে তার প্রাচীর, এখানে দিয়ে স্তরের প্রাচীর, বাইরের দিকে থাকে টিউনিকা এক্সটার্নাল, ভিতর দিকে থাকে টিউনিকা
আর এখানে কিছু রক্তজালক দেখা যাচ্ছে, যে চিকন চিকন কোষিক জালিকার মতো, এদের নাম হলো রেটি মিরাবিলি। মনে আছে কিনা তোমরা যখন ধমনীতন্ত্র পড়ছিলা, রক্ত সংবহন লেখা ছিল, কিন্তু তাদের কিন্তু এক্সট্রা আরো দুইটা জিনিস আছে। রেটি মিরাবিলি ছিল লেখা ছিল না, আর একটা কি ছিল, অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস। শিরাতন্ত্র, ধমনীতন্ত্র, কৈশিক জালিকা, এছাড়াও আরো দুইটা জিনিস ছিল লেখা। একটা নাম হলো রেটি মিরাবিলি, আর একটা নাম কি ছিল, অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস। তাহলে তোমাদেরকে যদি পরীক্ষাতে আসে যে বায়ুথলির পাশে যে কৈশিক জালিকাগুলো থাকে তাদের নাম কি, রেটি মিরাবিলি। বায়ুথলির উভয় প্রকোষ্ঠের অন্তঃপ্রাচীরে একটা লাল বর্ণের গ্যাস গ্রন্থি থাকে, মূলত এগুলো হলো কি কৈশিক জালিকার গুটি। এদেরকে কি বলা হয়, রেটি মিরাবিলিয়া। ঠিক আছে, এই যে রেটিমিনিয়া মূলত ঘন সন্নিবিশিষ্ট কৈশিক জালিকার গুটি। আচ্ছা, অগ্রপ্রকোষ্ঠের গ্যাস গ্রন্থিতে রক্ত থেকে গ্যাস শোষণ করে বায়ুথলিতে নিঃসৃত করে। হ্যাঁ, তো এগুলা কি করে, এগুলাকে গ্যাস গ্রন্থিও বলা হয়। কেন, ইন্টারেস্টিং জিনিস দেখো, এরা জালের মতন ছড়িয়ে আছে না, এটা কৈশিক জালিকা না? এই কৈশিক জালিকা কিন্তু এদের মধ্য দিয়ে যখন রক্ত যায়, রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন এগুলোকে সেকে তার এই গহ্বরগুলোতে নিয়ে রাখে। কি ইন্টারেস্টিং জিনিস না? এগুলা কিন্তু এক্সট্রা মানে এটা বৈশিষ্ট্য সম্পূর্ণ কৈশিক জালিকার মতো না, এটা একটা শাকনের মতন কাজ করে। রক্তের মধ্য থেকে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনটাকে নিয়ে এই প্রকোষ্ঠগুলোর মধ্যে রাখে। বুঝতে পারছি? তাহলে রেটি মিরাবিলি কি বলতো, পরীক্ষাতে যদি আসে রেটি মিরাবিলি কি বলবো? রেটি মিরাবিলি হলো কৈশিক জালিকার মতো দেখতে, ঘন সন্নিবিশিষ্ট থাকে, হলো বায়ুথলির প্রাচীরের মধ্যে থাকে। কাজ হলো রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনটাকে নিয়ে বায়ুথলির মধ্যে রাখা। বুঝতে পারছি? আচ্ছা, এরপর আসো, রুই মাছের বায়ুথলির মধ্যে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অস্থি আছে, এগুলাকে অন্তঃকর্ণের সাথে যাও কানের সাথে যুক্ত থাকে। বায়ুথলির ভিতরে যে এই ওসিকলগুলো থাকে, ওসিকল মানে হলো হাড্ডি। বিজ্ঞানী অয়বেরিয়ান বা বাংলাতে বললো হলো ভ্যাবেরিয়ান, আর ইংলিশে বললো অয়বেরিয়ান। জার্মান ভাষা ডবলের উচ্চারণ হবে ভির মতন। ঠিক আছে, বলছে এটার ভিতরে কিছু হাড্ডি আছে যেগুলো দিয়ে সে শব্দ উৎপন্ন করতে পারে। ওই হাড্ডিগুলোর নাম হলো অয়বেরিয়ান ওসিকল। ওসিকল মানে হাড্ডি। তোমরা এই অয়বারের সূত্র আছে, ফিজিক্সে পড়বা অয়বারের সূত্র, অয়বার। আবার আমাদের মেডিকেলও ছিল কানের মধ্যে অয়বার ল। ঠিক আছে, সূত্র আছে কানের। আচ্ছা, যাই হোক, ওটা দরকার নাই, তুমি জাস্ট একটু মনে রাখো, বায়ুথলিতে যে অস্থিপূর্ণ হাড় আছে তার নাম কি, অয়বেরিয়ান ওসিকল। তার কাজ কি, শব্দ উৎপন্ন করা। ঠিক আছে, ওকে। তারপরে বলছে এই সংযুক্তার ভিতরে আচ্ছা, এখানে একটু কথা আছে, আমাদের দেহের ভারসাম্যপূর্ণ রক্ষাকারী অঙ্গ কোনটা বলতে পারবো তোমরা? আমাদের দেহের ভারসাম্যপূর্ণ অঙ্গ মানে আমাদের দেহটাকে ভারসাম্য রক্ষা করে। হ্যাঁ, না, কান। কান, আমাদের কান হলো দেহের ভারসাম্য রক্ষাকারী অঙ্গ। কান হলো দেহের ভারসাম্য। কানের মধ্যে আমরা তো কান সাধারণত বহিঃকর্ণ সম্পর্কে তোমাদের আইডিয়া আছে, ভিতরে আর একটা কান যেটা অন্তঃকর্ণ, এটা তোমাদের এতদিন পড়ো নাই, ইন্টারে আছে সামান্য অধ্যায়ে। তো অন্তঃকর্ণের মধ্যে আমাদের এরকম লেখা আছে যে অন্তঃকর্ণের ভিতরে দুটো অংশ আছে, একটা নাম হলো ইউট্রিকুলাস আর একটা নাম হলো স্যাকুলাস। দুটো অংশ আছে, একটা হলো দেহের শুধু শুনতে ভূমিকা রাখে, আর একটার কাজ হলো ভারসাম্য রক্ষা করে। এই জন্য কান একই সাথে শ্রবণ, একই সাথে ভারসাম্যপূর্ণ রক্ষাকারী অঙ্গ। কানে যদি কারো সমস্যা হয় তাহলে সে কিন্তু মানে পড়ে যাবে। কথা কি বুঝতে পারছো? কানের মধ্যে তোমার হলো কি থাকে, ইউট্রিকুলাস এবং স্যাকুলাস। তো এখন এই কানের ভিতরে আমাদের এরকম জালের মতন কিছু জিনিস আছে। ঠিক আছে, তো এইখানে যদি তোমার মনে করো বাতাসের প্রবাহ যায়, তখন এই জিনিসগুলো কি হয়, ধান ক্ষেতের মধ্যে যখন বাতাস প্রবাহিত হয় এটা আলোড়ন তৈরি হয় না? আলোড়ন তৈরি হলে এখানে নিচে, এখানে এগুলো যখন আলোড়ন তৈরি হবে, এরা কি করে, সিগন্যালটা গ্রহণ করে একটা ইলেকট্রিক সিগন্যাল বানায় ব্রেনে পাঠাই দেয়। এটা আমরা সমন্বয়ে পড়াবো। এখন সে এখানে যে কথাটা বলছে যে বায়ুথলিতে বিদ্যমান গ্যাসের যে চাপ থাকে না, গ্যাসের পরিবর্তনের কারণে ওই অন্তঃকর্ণের পেরিলিম্ফে প্রবাহিত, এটার ভিতরে চাপ অন্তঃকর্ণ, তার যে কান আছে কানের মধ্যে এই চাপটা যাবে, তখন কানের ভিতরে যে পেরিলিম্ফ থাকে, লিম্ফ মানে লসিকার মতন, পেরি মানে কি এই চারপাশে কিছু তরল থাকে, এটার নাম হলো পেরিলিম্ফ থাকে। ভিতরের দিকে থাকে এন্ডোলিম্ফ, বাইরের দিকে থাকে পেরিলিম্ফ। এগুলো আপাতত একটু মনে রাখো, সমন্বয়ে আমরা ডিটেলসে পড়াবো। এখন জাস্ট একটা শব্দ লেখা দিচ্ছে, তোমাদের বুঝতে একটু কষ্ট হবে। তো
তোমরা শুধু একটু মনে রাখো যে বায়ুথলিতে গ্যাসের চাপের পরিবর্তনের কারণে অন্তঃকর্ণের পেরিলিম্ফের পরিবর্তন হবে, আর এতে করে কি হবে, মাছের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে। জাস্ট একটু ভূমিকা মনে রাখতে পারো। তোমাদের পরীক্ষাতে আসবে হলো বায়ুথলির গঠন আঁকো, তো তুমি চিত্রটা আঁকবা আর এই যে কথাগুলো লেখা আছে কথাগুলো লিখবা। এখন আসি আমরা বায়ুথলির কাজ, কি কাজ করে। 1 নম্বরে এটা হলো প্লবতা রক্ষা করে। প্লবতা মানে কি? পানির মধ্যে কোনো কিছু ভেসে থাকাটাকে কি বলা হবে? প্লবতা। তারপরে অভিযোজন, মাছটাকে কি করতে পারে? অভিযোজন, অর্থাৎ পানির যে কোনো গভীরতায় সে স্টেবল থাকতে পারে, একদম গভীরে চলে যেতে পারে, উপরে আসতে পারে, সেই স্টেবল থাকতে পারে এই বায়ুথলি থাকার কারণে। শ্বসন, বায়ুথলি অক্সিজেনের আধার, তাহলে অক্সিজেনের রিজার্ভ ট্যাঙ্ক হিসেবে কাজ করে। অনেক পরিমাণ সে অক্সিজেন এখানে জমা রাখতে পারে, এতে করে পানির মধ্যে যদি কখনো অক্সিজেনের অভাব দেখা যায়, সে এটার মধ্য থেকে অক্সিজেন নিয়ে তার অক্সিজেনের কাজটা চালাইতে পারে। বুঝতে পারছো? অক্সিজেন থাকে। তারপরে প্রতিধ্বনি তৈরি করতে পারে, যেহেতু এটার ভিতরে হাড্ডি আছে। আমাদের কানের ভিতরে কিন্তু হাড্ডি আছে, তোমরা জানো কিনা? মধ্যগর্ণের মধ্যে ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস 3টা হাড্ডি আছে। কি সুন্দর! এই বাতাস যখন যাবে, কানের পর্দা আছে, কানের পর্দার পরে হলো 3টা হাড্ডি আছে, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। ওইখানে যা ভাইব্রেট করবে, ওটার পরে দেয়া অন্তঃকর্ণে যাবে। এই হাড্ডিগুলো যদি না থাকে তাহলে শব্দ উৎপন্ন হবে না, মানে কানে আমরা শুনতে পাবো না। শব্দ উৎপন্ন করার সাথে জড়িত, আমরা বলছি একটু আগে, যে বলছে বায়ুথলি নিউমেট্রিক নালী দিয়ে বেরিয়ে আসা বাতাস শব্দ উৎপন্ন করে। কোনো কোনো মাছের বায়ুথলির প্রাচীরে কম্পিত হয়ে হিস হিস, গোদ গোদ, ডাকের শব্দের মতো আওয়াজ তৈরি হয়, মাছে এরকম আওয়াজ দেয়। মানে ব্যাপারটা কি, তুমি একটা চিন্তা করে দেখো, মনে করে একটা সরু পথ দিয়ে যখন বাতাস বের হয়ে আসবে, এখানে একটা আওয়াজ হয়। বাইরে যখন অনেক বেশি বাতাস হয়, তখন তোমার দরজার চিপা দিয়া যখন বাতাসটা ঢুকে, দেখবে একটা খুব সরু একটা আওয়াজ হয়। কথা কি বুঝতে পারছো? তো এই নালী দিয়া যখন বাতাসটা বের হয়ে আসে, প্রবাহিত হয়, তখন একটা আওয়াজ তৈরি হয়, সে কথা বলছে। তারপর হলো চাপ নিয়ন্ত্রণ, পানিতে বিভিন্ন গভীরতায় উঠানামা করে। আচ্ছা, তো মাছটা তোমাদের কি মনে আছে কিনা, কয়েক বছর আগে একটা বিজ্ঞানীদের একটা টাইটান না কি যেন একটা বানিয়েছিল ইয়াতে যাওয়ার জন্য, টাইটানিকের এখানে দেখার জন্য। পরে ওটা ফেটে গেছে, কারণ উপর থেকে যত নিচের দিকে নামবা চাপের পরিমাণ বাড়ে। লেখা থাকে ওয়াটার রেজিস্ট্যান্স এত মিটার পর্যন্ত, লেখা থাকে না ঘড়ি মোবাইলের মধ্যে। উপর থেকে যত নিচে নামবা চাপ বাড়ে, কারণ আমরা জানি চাপ ইকুয়াল টু এস রোজি। ঠিক আছে? তাহলে চাপের সাথে সমানুপাতিক হলো কি? এস। ঠিক আছে? যত গভীরতা যাবার তুমি হলো কি? চাপ বাড়তেছে। তো এই যে মাছ উপর থেকে নিচের দিকে যাচ্ছে, নিচ থেকে আবার উপর দিকে, তার যে এই যে ক্ষণে ক্ষণে চাপের পরিবর্তন হচ্ছে। আমি কিন্তু যতক্ষণ থাকি না কেন, আমি তো ভূমিতেই হাঁটতেছি, আমার কিন্তু চাপ নর্মাল থাকতেছে, কারণ আমি তো মাটির ভূপৃষ্ঠের মধ্যে হাঁটতেছি। ও তো আর সবসময় ভূপৃষ্ঠে বরাবর নাই, ও অনেক নিচে নামতেছে, আবার অনেক উপরে উঠতেছে। তাহলে তার এই ভারসাম্য রক্ষা করার জন্য, এই চাপ নিয়ন্ত্রণ করার জন্য এই বায়ুথলিটা কি করে? কাজ করে। ঠিক আছে? তাহলে এই হলো বায়ুথলির কাজ গেল। আমরা সামনে আগাইতে থাকি। রুই মাছের শ্বসনের সাথে মানুষের শ্বসনের মধ্যে পার্থক্য কি? ওদের হলো ফুলকা থাকে, আমাদের থাকে ফুসফুস। ওদেরটা হলো জলীয় পরিবেশের জন্য, আমাদেরটা হলো স্থলজ পরিবেশের জন্য। ঠিক আছে? ওদের হলো ফুলকাগুলা সংখ্যা থাকে 4 জোড়া, আর আমাদের থাকে 1 জোড়া বা 2টা থাকে ফুসফুস। ওদের ফুসফুসের গাঠনিক একক কি? ফুলকের গাঠনিক একক হলো জালের মতন যে ল্যামেলিগুলা পাওয়া যায়, যেটার মধ্যে বিনিময় হয়। আর আমাদের হলো অ্যালভিউলাস। হ্যাঁ, ঠিক আছে, এটা পড়ে নেবা। তো আমরা আসি রুই মাছের প্রজনন এবং জীবন বৃত্তান্ততে আসি, প্রজননে আসি। আসো। তো রুই মাছের জীবন বৃত্তান্ত বা রিপ্রোডাকশন লাইফে চলে আসি। তো বলছে প্রজনন তন্ত্র, আমরা শুরু করি। আসো, সে কিভাবে প্রজনন করে। আসো, প্রজনন তন্ত্রের মধ্যে তুমি যদি আসো, জনন ঋতুতে জননাঙ্গ বা গোনাড বিকাশিত হয়। এদের স্ত্রী মাছ এবং আলাদা পুরুষ মাছ থাকবে, এবং তাদের মধ্যে যৌন জনন হবে। যৌন জনন করতে হলে কি লাগবে মনে আছে তোমাদের? শুক্রাণু লাগবে, ডিম্বাণু লাগবে, দেন নিষেক হইতে হবে। এদের সম্পূর্ণ ব্যাপারগুলো হয়। তো আসো কিভাবে হয়। তো বলছে যারা পুরুষ মাছ, তাদের 1 জোড়া লম্বা শুক্রাশয় থাকে, আর স্ত্রী মাছে থাকে ডিম্বাশয়। শুক্রাশয়ে শুক্রাণু তৈরি হবে, ডিম্বাশয়ে ডিম্বাণু। এখন শুক্রাশয়টা কই থাকে? বলছে শুক্রাশয় পেরিটোনিয়ামের ভাঁজ মেসোরকিয়াম নামক পর্দা দ্বারা দেহের প্রাচীরের সাথে লাগানো থাকে বা ঝুলানো থাকে। আমাদের যে অ্যাবডোমেন বা পেটের ভিতরে যে আবরণ, তার নাম কি? পেরিটোনিয়াম। এই পেরিটোনিয়ামের সাথে ভাঁজ হয়ে
যে তোমার মেসোকিয়াম নামক পর্দা দ্বারা এই শুক্রাশয়টা থাকে। শুক্রাশয়কে ইংলিশে বলা হয় টেস্টিস। কি বলা হয়? টেস্টিস। ঠিক একই রকম ডিম্বাশয়টাও থাকে পেরিটোনিয়ামের সাথে লাগানো মেসোভেরিয়াম নামক পর্দা দিয়া বা দিয়া দেহ প্রাচীরের সাথে জড়ানো থাকে। আচ্ছা, তো বলছে প্রত্যেক শুক্রাশয় থেকে একটি করে শুক্রনালী তৈরি হয়। এদের দুইটা শুক্রাশয় আছে, দুইটা শুক্রাশয় থেকে দুইটা শুক্রনালী পিছন দিকে এক হয়ে তৈরি করে রেশন জনন রন্ধ্র। দেখো একটু খেয়াল করে ব্যাপারটা। এদের এদিকে একটু তাকাও তুমি। এ হলো তাদের মনে করো পায়ুছিদ্র, এ হলো তাদের হলো মনে করো এই যে মলাশয়, এই যে পায়ুছিদ্র, এটা হলো রেশন জননতন্ত্র বলা হয় এটাকে। কি বলা হয়? রেশন জনন ছিদ্র। কারণ কি দেখো এই ছিদ্রটার দিকে তাকাও, এটা হলো মলাশয় এসে এখানে যুক্ত হইলো, তাহলে এটা হলো তার কি, এটা হলো তার মলদ্বার। কিন্তু এই হলো তার দুইটা শুক্রাশয় দেড় দুই পাশে আছে, দুইটা শুক্রাশয় দুইটা শুক্রনালী এসে একটা নালীতে রূপান্তরিত হয়েছে। খেয়াল করো দেখা যাচ্ছে কিনা। এবং এই হলো তার মনে করে কিডনি, কিডনি থেকে তার রেশন নালী এসে এই জায়গায় যুক্ত হয়েছে। তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা একই সাথে রেশনের কাজও করতেছে, একই সাথে জননের কাজও করবে, কারণ শুক্রাণু বের হবে কোন দিক দিয়ে? এই নালী দিয়েই তো বের হবে। তাহলে এই জন্য এটাকে বলা হয় রেশন জনন ছিদ্র। কথা কি বুঝাইতে পারছি আমি? রেশন জনন ছিদ্র। তো এই কথাই বলছে রুই মাছের শুক্রাশয় থেকে দুই পাশে দুইটা শুক্রাশয় থেকে বের হবে শুক্রনালী, দুইটো শুক্রনালী একসাথে আর বৃক্ক থেকে বা রেশন নালী যুক্ত হয়ে একসাথে তৈরি করবে রেশন জনন নালী। আর এই ছিদ্র পথেই সেই শুক্রাণু নিক্ষেপ করবে। কই গেল? হ্যাঁ, রেশন জনন পদ। আচ্ছা, এবার বলছে স্ত্রী মাছের ডিম্বাশয় জোড়া আকারে বড় এবং ডিম্ব নালীবিহীন। তাহলে এখানে একটা কথা বলছে, যারা ডিম্বাশয় আছে এগুলাতে কি থাকে না? ডিম্ব নালী থাকে না, কিন্তু এই জন্য বড় বড় থাকে। এই একটা বড়, এই একটা বড়, দেখছো? এবং একসাথে এসে উন্মুক্ত হয়েছে এখানে, কিন্তু এদের আলাদা কোনো নালী নেই। তাহলে তোমরা যদি দেখো স্ত্রী মাছের ডিম্বাশয় জোড়া আকারে থাকে এবং ডিম্ব নালীবিহীন। পরিপক্ক ডিম্বাশয় থেকে জনন ঋতুতে ডিম দেহ গহ্বরে উন্মুক্ত হয়। এখান থেকে ডিম বের হইয়া তার দেহ গহ্বরে আসে। আচ্ছা, এরপরে বলছে কি এখান থেকে ডিম রেশন জনন সাইনাসের অগ্রপ্রাচীর থেকে অস্থায়ীভাবে গঠিত এক জোড়া জনন রন্ধ্র পথে বাইর হয়ে আসে। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, ওদের যেমন শুক্রাশয় রেশন জনন নালী দিয়ে বের হয়ে আসে না, তো ওদের স্ত্রী যারা তাদের ডিমটা যখন বের হয়ে আসবে তখন আলাদা একটা নালী তৈরি হয়। এটা সবসময় থাকে না, এটা অস্থায়ী। যখন সে জনন ঋতু আসে, কথা কি বুঝতে পারছি, তখনই এই নালীটা আলাদাভাবে তৈরি হয়। দেখো ডিম রেশন জনন সাইনাসের অগ্রপ্রাচীর, যেখানে রেশন জনন ছিদ্র ওর সামনে থেকে অস্থায়ীভাবে গঠিত আলাদা একটা জনন রন্ধ্র দিয়ে এই ডিমটা বের হয়ে আসবে। রুই মাছের ডিমে প্রচুর কুসুম সমৃদ্ধ। আচ্ছা থাক, কুসুম এত দিয়ে আমরা কি করব? আচ্ছা, প্রজনন তন্ত্র। হ্যাঁ, প্রজনন তন্ত্র তার মানে বুঝলাম কি, শুক্রাশয় থাকবে, ডিম্বাশয় থাকবে। শুক্রাশয় থাকবে কয়টি? দুইটি। ডিম্বাশয় থাকবে কয়টি? দুইটি। শুক্রাশয়ের মধ্যে থাকবে শুক্রনালী, দুইটা শুক্রনালী এসে যুক্ত হবে রেশন নালীর সাথে, তখন তৈরি করবে রেশন জনন ছিদ্র। আচ্ছা, আরেকটা কথা, শুক্রাশয়টা কোথায় থাকে? শুক্রাশয়টা থাকে পেরিটোনিয়ামের মধ্যে মেসোকিয়াম নামক প্রাচীর দিয়া বা পর্দা দিয়া দেহ প্রাচীরের সাথে ঝুলানো থাকে। এগুলো বুঝছো তোমরা। আমরা আসে যৌন পরিপক্কতা। রুই মাছ সাধারণত এখন কত বছর বয়সে রুই মাছের এই শুক্রাশয় ডিম্বাশয়টা কাজ করবে? বছর রুই মাছের সাধারণত 2 বছর বয়সের মধ্যে সে জননক্ষম হয়। আর বাংলাদেশে আগে 3 বছর বয়সে জননক্ষম হতো, মানে 3 বছর বয়সে রুই মাছ কাতল মাছগুলো নাকি ডিম দেয়। কিন্তু এখন যদিও এরকম হয় না, অনেক আগে দিয়ে দেয়, হাইব্রিডের আছে। ঠিক আছে, তো এখান থেকে তোমাদের পরীক্ষার জন্য এই এমসিকিউটা লাগবে যে রুই মাছ কখন প্রজননের জন্য তৈরি হয়? জুন জুলাই মাসে। জুন জুলাই, যেমন তোমরা হাইড্রার মধ্যে পড়ছিলা কোন সিজনে কোনটা হয়, ঘাস ফড়িংয়ে পড়ছিলা। তাহলে এই ঋতুগুলো পরীক্ষাতে খুব বেশি আসে। তাহলে কোন সিজনে তোমার যৌন পরিপক্কতা হয়? জুন জুলাই। এক্ষেত্রে স্ত্রী মাছ কত সেন্টিমিটার? 51 থেকে 70, আর পুরুষগুলো থাকে হলো 60 থেকে 65 সেন্টিমিটার লম্বা। প্রজনন ঋতু, এই যেটা আমি একটু আগে বলছিলাম, সাধারণত প্রকৃতিতে রুই মাছের বছরে একবার প্রজনন করে, সাধারণত বর্ষাকালে জুন জুলাই মাসে এদের উপযুক্ত সময়, কারণ এই সময় জলাশয়ের স্রোতময় ঘোলা পানি মাছের বেঁচে থাকার ব্যাপারটা বোঝো। তোমরা দেখছো কিনা বর্ষাকালে পুকুরটা সবসময় ঘোলা থাকে, বৃষ্টি যখন হয় পানি কিন্তু ক্লিয়ার থাকে না। যখন পানিটা এরকম ঘোলা থাকে তখন এই রেণুপোনা মানে তোমার হলো ডিম ফুটে যে
বাচ্চাগুলো হচ্ছে তার, এগুলো টিকে থাকার জন্য উপযুক্ত একটা অবস্থা হয়। আচ্ছা, প্রজননের স্থান কোথায় তারা প্রজনন করে? যেখানে স্রোত আছে সেই অঞ্চলটাতে বেশি কি হয়, মানে তোমার প্রজনন হয়। বলছে রুই মাছ প্রাকৃতিকভাবে স্বাদু পানির স্রোতজ জলাশয়, বিশেষত বড় বড় নদীতে প্রজনন করে থাকে, অর্থাৎ ডিম ছাড়ে। পুকুর, হাওড়, বাওড়, বিল ইত্যাদি বদ্ধ জলাশয় এটা ডিম ছাড়ে না। যদিও এখন পুকুরের মধ্যে তো ডিম ছাড়ে, কিন্তু তাদের পছন্দ এখন না পারতে আর কি। পছন্দের জায়গা হলো যেই নদীতে, যদি তারা নদীতে থাকে, যেদিকে স্রোত বেশি তারা চলে যায় ওই জায়গায়। মাইগ্রেশন, খুব সুন্দর কথা। এই যে ডিম পাড়ার জন্য যে জায়গায় স্রোত আছে সেই জায়গায় চলে যাওয়াটাকে বলা হবে কি? মাইগ্রেশন। এখন যেহেতু এদের মাইগ্রেশনটা কোন জায়গায় যাচ্ছে, শুধু স্বাদু পানির মধ্যে যাচ্ছে, এই জন্য এদের মাইগ্রেশনটাকে পোটামোড্রোমাস বলা হয়। পোটামোড্রোমাস, পরীক্ষাতে এটা এমসিকিউতে আসবে। এদের মাইগ্রেশন কি ধরনের মাইগ্রেশন? পোটামোড্রোমাস। কেন পোটামোড্রোমাস? কারণ হলো তারা ডিম পাড়ার জন্য কোন জায়গায় যায়? স্বাদু পানিতে। স্বাদু পানি যেখানে স্রোত আছে সেখানে, ঠিক আছে। ডিম ছাড়ার সময় কখন ডিম ছাড়ে দেখো, খুব ইন্টারেস্টিং জিনিস লেখা এখানে। বলছে প্রজননের সময় যৌন পরিপক্ক পুরুষ, মানে যেটা ম্যাচিওর ছেলে এবং স্ত্রী মাছ নদীর স্রোতের বিপরীতে পরস্পর গা ঘেঁষে ছুটাছুটি এবং পানি তোলপাড় করে পূর্বরাগ প্রদর্শন করে। মানে ব্যাপারটা বুঝো, মানে স্ত্রী মাছ যেদিকে যাচ্ছে পুরুষ মাছটা তাকে ফলো করে তার দিকে যাচ্ছে, এবং তাকে কি করতেছে, ওই পানি, সে পানিটাকে খুব মানে নাড়াচাড়া করতেছে, ভাই তুমি একটু ডিমটা ছাড়াও, আমি একটু কি করি, নিষেধ করব, ঠিক আছে। ছোটাছুটির সময় মূলত পুরুষ মাছ স্ত্রী মাছকে অনুসরণ করে, এবং বর্ষাকালে অমাবস্যা, পূর্ণিমা, বজ্রপাত, প্রবল বর্ষণ, উজানে পাহাড় থেকে যখন পানি আসবে, তীব্র স্রোত ইত্যাদি জিনিস এই ক্ষেত্রে ফ্যাক্টর হিসাবে কাজ করে, যদি পরিবেশটা আরো বেশি ভালো থাকে, ঠিক আছে। মানে তাদের জন্য যেমন বৃষ্টিপাত বেশি হয়, তখন কি হয়, রুই মাছ, স্ত্রী রুই মাছগুলো তখন কি করে, ডিম ছাড়তে আরো বেশি কি করে, উদ্বুদ্ধ হয় আর কি, ঠিক আছে। এবং এই সময় পানির তাপমাত্রা 24 থেকে 28 ডিগ্রি থাকে, এবং পানিতে প্রচুর অক্সিজেন থাকে। কথা কি বুঝতে পারছো? তাইলে একটু তো আমাদের জানা দরকার নেই, পরীক্ষাতে আসেও না। বলছো পানিতে অধিক অক্সিজেনের কারণে রুই মাছের যৌন গ্রন্থিকে উত্তেজিত করে। তাহলে যখন বৃষ্টি হয়, পানিটাতে নাড়াচাড়া হয়, তাহলে পানিতে কি হয়, তোমরা দেখছো কিনা, যেখানে পানি মাছ চাষ করা হয়, মোটর লাগানো থাকে, হ্যাঁ, এই মোটরে শুধু পানিটাকে ঘুরায়, কারণ কি অক্সিজেনটা যাতে থাকে সবসময়। ওই যে এখানে একটা আছে না গোদলি, তোমরা গেছো কিনা গোদলিতে, বা ওই যে হঠাৎ বাজার এলাকাতে গেছো, হঠাৎ বাজার সবাই না ঘুরতো, যে হঠাৎ বাজার থেকে পার হয়ে সামনে আগালে নতুন একটা, হ্যাঁ, রাজবাড়ির মধ্যে পড়ছে একটা পার্ক আছে, না হলো গোদলি। তো ওইটার মধ্যে এরকম তোমার এরকম দেওয়া আছে, এরকম মোটর ঘুরে পানে, যারাই মাছ চাষ করে তাদের পুকুরে, কারণ সারাক্ষণ তারা হাত দিয়া করা যাবে না, ও মোটর দিয়া করে আর কি। তার মানে ব্যাপারটা বুঝো, স্ত্রী মাছটা যাতে করে ডিমটা ত্যাগ করে, এই জন্য একটা মূল ফ্যাক্টর হলো অক্সিজেন। বলছো পানিতে যদি বেশি অক্সিজেন থাকে তাহলে স্ত্রী মাছের যৌন গ্রন্থিকে উত্তেজিত করবে, এবং সে হলো কি করবে, ডিম ত্যাগ করবে। আচ্ছা, তো বলছে এই সময় পুরুষ এবং স্ত্রী মাছের ছুটাছুটি এবং রিওট্যাক্সিস। কি ট্যাক্সিস? রিওট্যাক্সিস শব্দের মানে কি? ট্যাক্সিস মানে হলো গমন, আর রিও মানে হলো স্রোত। যেখানে স্রোত সেখানে সে গেল, এই জন্য নাম হলো রিওট্যাক্সিস। ট্যাক্সিস মানে হলো গমন। আমি তোমাদেরকে এই কথা অনেকবার বলছিলাম, ক্যামোট্যাক্সিস, তো ঠিক এর নাম কি ট্যাক্সিস? রিওট্যাক্সিস। যেখানে স্রোতের দিকে গেলে পজিটিভ রিওট্যাক্সিস, আর স্রোতের বিপরীতে গেলে নেগেটিভ রিওট্যাক্সিস। কথা কি বুঝতে পারছো? স্মৃতিতে তুমি বুঝছো? এখানে তোমার মনে করো এখানে মিষ্টি এবার বিরিয়ানি আছে, বিরিয়ানির গন্ধে তুমি পাগল হয়ে গেছো, এই বিরিয়ানি খাওয়ার জন্য তুমি এদিকে চলে আসছো, তাহলে এটা কি, বিরিয়ানির যে গন্ধ, এটা হলো, এটার নাম হলো তোমার ফুড ট্যাক্সিস। খাবারের কারণে তুমি দৌড়ে আসছো, নাম কি, ফুড ট্যাক্সিস। কোন ধরনের? পজিটিভ। আবার মনে করো যে বা এলো বিরিয়ানির গন্ধ সহ্য করতে পারে না, সে এদিকে বিরিয়ানি, সে হাঁটা শুরু করলো ওইদিকে, তাহলে কি হবে, নেগেটিভ ফুড ট্যাক্সিস। তো রিওট্যাক্সিসের প্রভাবে স্ত্রী মাছ হঠাৎ দেহ ঝাঁকুনি দিয়ে তখন সে পানিতে একবারে অসংখ্য ডিম ছাড়ে। খুব ডিটেলসে তারা লিখে দিচ্ছে কেমনে কেমনে ডিম ছাড়ে, ঠিক আছে। আচ্ছা, আর সঙ্গে সঙ্গে পুরুষ মাছ ডিমের উপরে প্রচুর পরিমাণে কি করে, স্পার্মাটিক ফ্লুইড, শুক্রাণু ত্যাগ করে, এতে করে নিষেকটা হবে। এখন ডিম ছাড়ছে আরেক জায়গায়, শুক্রাণু ত্যাগ করছে আরেক জায়গায়, তাতে যুক্ত হবে কেমনে, বুঝাইতে পারছি? এই জন্য তারা ওই স্ত্রী মাছ আর পুরুষ মাছ একসাথে থাকে, যখনই সে ডিম ত্যাগ করবে এই দেয়া শুক্রাণু ত্যাগ করে দিবে। সুন্দর, কি সুন্দর আল্লাহর মেকানিজম। ডিম ছাড়া এবং শুক্রাণু নিঃসরণ প্রক্রিয়াকে
স্প্যানিং বলা হয়। পরীক্ষাতে ক মার্কে আসবে স্প্যানিং কাকে বলে? তো ডিম ছাড়ছে, শুক্রাণু ত্যাগ করছে, এই দুটোকে একসাথে কি বলা হয়? এই প্রক্রিয়াটাকে স্প্যানিং বলা হয়। মাত্র 15 সেকেন্ডের ভিতরে ঘটনাটা ঘটে। ডিম ছাড়ার দেরি, শুক্রাণু ত্যাগ করে দিচ্ছে মাত্র 15 সেকেন্ডের দেরির মধ্যে। প্রতি প্রজনন ঋতুতে রুই মাছের ডিম উৎপাদনকারী ক্ষমতাকে ফিকান্ডিটি বলা হয়। কি পরিমাণ ডিম উৎপাদন করতে পারবে একটা রুই মাছ তার প্রজনন ঋতুতে, এটাকে বলা হবে ফিকান্ডিটি। বছর প্রতি কেজি ওজনের রুই মাছের ফিকান্ডিটি 1 থেকে 4 লক্ষ, মানে 1 থেকে 4 লক্ষ পর্যন্ত সে ডিম ডিম ইয়া করতে পারে। রুই মাছ এক কৃতিতে 1 থেকে 4 লক্ষ ডিম উৎপাদন করে। তার মানে বুঝো 1 থেকে 4 লক্ষ ডিম যদি আলটিমেটলি বাঁচতো তাহলে তো পুকুর পুরো পুড়ে যাওয়ার মতন একটা অবস্থা। আসো তো প্রতি কেজি জন্য, হ্যাঁ 1 কেজি ওজনের জন্য। এবার 2 কেজি ওজনের তো আরো বেশি, 2 থেকে 8 কেজি 8 লক্ষ হবে, 2 থেকে 8 লক্ষ। নিষেক, আচ্ছা রুই মাছের নিষেকটা কি ধরনের নিষেক? কেন বহি নিষেক? কারণ শুক্রাণু ডিম মানে তো বাইরে যুক্ত হইলো, এটা তো দেহের ভিতরে যুক্ত হয় না, এই জন্য এটার নাম হলো বহি নিষেক। রুই মাছের নিষিক্ত ডিম্বাণু আবার পানিতে ভাসে না, এই জন্য এটাকে ডিমার্সাল বলা হয়। কি বলা হয়? আর যাদের ডিম পানির মধ্যে ভাসে এদেরকে পেলাজিক ডিম বলা হয়। কি বলা হয়? তাহলে এখান থেকে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে রুই মাছের ডিমটা কেমন, ডিমার্সাল নাকি পেলাজিক? ডিমার্সাল, কারণ কি পানিতে ডুবে যায়। ওকে, আমরা আসি রুই মাছের জীবন চক্র, একটু আসি রুই মাছের জীবন চক্রে। হিউজ এমসিকিউ এখানে, অনেক বেশি এমসিকিউ, এটা পড়ালে আমাদের অধ্যায় শেষ। একটু শেষ করে দিই। রুই মাছের জীবন চক্রের মধ্যে প্রথমে আসে রুই মাছের জাইগোটের ব্যাস কত। এই যে শুক্রাণু আর ডিম্বাণু যুক্ত হবে, শুক্রাণু এবং ডিম্বাণু যুক্ত হওয়ার পর যে জিনিস তৈরি হয় তার নাম কি? জাইগোট। ওটা জাইগোট হলো এত। এখন তোমাদের কি মনে আছে না জাইগোট থেকে তৈরি হবে কি? ক্লিভেজ। ক্লিভেজের সময় কি হয়? প্রথম জাইগোট থেকে মরুলা হয়, মরুলা থেকে ব্লাস্টুলা হয়, ব্লাস্টুলার পরে গ্যাস্টুলা হয়, গ্যাস্টুলার পরে এদের হবে অর্গানোজেনেসিস, কারণ এদের অর্গান তৈরি হবে। এরা তো হলো কি ভার্টিব্রাটার ভিতরে আছে না, তার মানে এদের কি অঙ্গ আছে না, এই জন্য এদের অর্গানোজেনেসিস হবে। তা আসে আমরা একটু খেয়াল করি, বলছো জাইগোটটা তৈরি 30 থেকে 45 মিনিট পর পরেই কোষ বিভাজন শুরু হবে, দ্যাট মিন্স ক্লিভেজ শুরু হবে। কোন এটাকে আমরা মাইটোসিস, কোষ বিভাজন বলি। ক্লিভেজ তো হলো ম্যারোব্লাস্টিক ধরনের। কি ধরনের? তোমাদের কি মনে আছে না প্রথম অধ্যায়ে লেখা ছিল ক্লিভেজ, ম্যারোব্লাস্টিক ক্লিভেজ, হোলোব্লাস্টিক ক্লিভেজ, ঠিক আছে? তাহলে এদের ক্লিভেজটা কেমন? কোন প্রাণীর ডিমে যখন ভেজিটাল পোল অর্থাৎ মেরুতে বেশি পরিমাণ কুসুম থাকে, সম্পূর্ণ ডিমটি ক্লিভেজ প্রক্রিয়া বিভক্ত হতে পারে না। অর্থাৎ এই একটা ডিমের এই অংশটার মধ্যে শুধু কুসুম দেখা যাচ্ছে, এই অংশ কুসুম নাই, এই জন্য এটাকে বলা হবে, তখন এই জায়গাটাতে শুধু ক্লিভেজ হবে, এই জায়গাতে ক্লিভেজ হবে না, এটাকে বলা হবে ম্যারোব্লাস্টিক ক্লিভেজ। আর যদি এমন হতো এর ডিমের সম্পূর্ণ অংশটাই হলো কুসুম এবং সম্পূর্ণ অংশটাই বিভাজিত হচ্ছে, তখন তাকে বলা হবে হোলোব্লাস্টিক ক্লিভেজ। কথা কি বোঝাতে পারছি? এটা ম্যারোব্লাস্টিক মানে হলো আংশিক ক্লিভেজ। ম্যারোব্লাস্টিক মানে কি? আংশিক। কারণ কি? কারণ তার ডিমের কুসুমটা থাকে দেহের এক প্রান্তে। আর হোলোব্লাস্টিক ক্লিভেজের ক্ষেত্রে তাদের সম্পূর্ণ ডিমটার মধ্যেই কুসুম থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আর দরকার নাই, শুধুমাত্র ম্যারোব্লাস্টিক একটু জানলে চলবে। ক্লিভেজ শুরু হওয়ার পর তারপর তারা কি করবে? ক্লিভেজ মানেই তো হলো কোষ বিভাজন, তার মানে তারা 2টা থেকে 4টা কোষ, 4টা থেকে 8টা কোষ, 8টা থেকে 16টা, 32টা, এইভাবে কি কোষ বাড়াইতে থাকবে না, তখন একটা নিরেট কোষ পুঞ্জ তৈরি হবে, এটাকে বলা হয় মরুলা। মনে আছে না তোমাদের? চিত্র আছে নাকি এখানে? মনে করো এখানে আমরা এগুলো হাইড্রা অধ্যায় এগুলাতে দেখছিলাম তো, ঠিক আছে? নিরেট কোষপুঞ্জ তৈরি হচ্ছে। কই গেল? ক্লিভেজের পরে প্রথমে যে কোষগুলো তৈরি হয় তার নাম থাকে ব্লাস্টোমিয়ার, ব্লাস্টোমিয়ার গুলো একসাথে তৈরি করে মরুলা। আবার 1 সেকেন্ড একটু দেখাই দেই, নাহলে মনে থাকবে না। মানে যেমন ধারাবাহিকতা কত নাম্বার অধ্যায় দেখো তো, 2 মিনিট একটু দেখাচ্ছি। কত নাম্বার? এই কথাটা এখানে দেখানো হলো,
তাহলে জাইগোট, জাইগোটের পরে প্রথম দুইটা এই যে ক্লিভেজ শুরু হয়ে গেল। প্রথমবার বিভাজনকে প্রথম ক্লিভেজ, আবার বিভাজন হলো 2টা থেকে 4টা হলো দ্বিতীয় ক্লিভেজ, এরপর আবার 4টা থেকে 8টা হলো, এটা হলো তৃতীয় ক্লিভেজ। যতক্ষণ ধরে বিভাজন চলবে পুরোটাকে কি বলা হয়? কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না এটা ভ্রূণ তৈরি হয়। জাইগোট থেকে ভ্রূণ তৈরি হওয়ার পর্যন্ত বা এমব্রায়ো তৈরি হওয়ার পর্যন্ত যে বিভাজনটা চলে এটাকেই বলা হবে ক্লিভেজ। এরপর এই যে কোষগুলো তৈরি হলো এই প্রত্যেকটা কোষকে ইন্ডিভিজুয়ালি ব্লাস্টোমিয়ার বলা হয়। এবং এরা এক পর্যায়ে যখন অনেকগুলো কোষ বিভাজন হয়ে গেল তখন তার একটা কি আঙ্গুর থোকার মতো একটা নিরেট কোষপুঞ্জ তৈরি হলো, তার নাম কি? এই মরুলার পরবর্তীতে যখন এই ভিতরে একটা ফাঁপা গহ্বর তৈরি হবে আর এই অবস্থাটাকে বলা হবে ব্লাস্টুলা। কি বলা হবে? তাহলে নিরেট কোষপুঞ্জ যদি অপশনে থাকে তাহলে মরুলা, যদি ফাঁপা গহ্বর সম্পূর্ণ হয় তার মানে কি? ব্লাস্টুলা। ব্লাস্টুলার ক্ষেত্রে ব্লাস্টুলা দশায় যে গহ্বরটা দেখা যায় তার নাম হলো ব্লাস্টোসিল। সিল মানে গহ্বর, তাহলে ব্লাস্টোসিল দেখা যাবে হলো ব্লাস্টুলা পর্যায়, এবং যে আবরণটা থাকে তখন তার নাম হলো ব্লাস্টোডার্ম। ব্লাস্টোডার্মের পরে তৈরি হবে হলো গ্যাস্ট্রুলেশন, মানে এখান থেকে অঙ্গ তৈরি হবে, অ্যাক্টোডার্ম, অ্যানোডার্ম এবং মেসোডার্ম তৈরি হবে। এই দেখো তোমরা ভিতরের দিকে আসো, তোমার হলো কি এখানে তুমি যদি আসো এখানে একটা অঞ্চল, এই অঞ্চলটা থেকে একটা পোর তৈরি হবে। দেখো এই অঞ্চল থেকে এই যে ব্লাস্টোডার্ম অর্থাৎ তোমার যে ব্লাস্টোমিয়ার কোষগুলা এগুলা কি হতে থাকে? সংকুচিত হতে থাকে। এক পর্যায়ে এখানে একটা নালী তৈরি হয়। দেখো এখানে একটা নালী তৈরি হলো, এর নালীটার নাম হলো ব্লাস্টোপোর। লাল কালার জিনিসটার নাম হলো আর্কেন্টরন বা আর্কেন্টরন, সরি, এটার নাম হলো অ্যান্ডোডার্ম, বাইরেরটার নাম হলো অ্যাক্টোডার্ম, আর মাঝখানে যেটা থাকে তার নাম থাকে হলো মেসোডার্ম। কি থাকে? মেসোডার্ম। এগুলো এখানে থাকে হলো মেসোডার্ম। এরপরে এরপরে কি জানো? এরপরে হলো এটা অ্যাক্টোডার্ম থেকে এগুলো তৈরি হবে, মেসোডার্ম থেকে এগুলো তৈরি হবে, অ্যানোডার্ম থেকে এগুলো তৈরি হবে। কথা কি ক্লিয়ার? মানে দেখো এই অ্যাক্টোডার্মটাই রূপান্তরিত হয়ে চুল, পালক, নখ, চোখ, অন্তঃকর্ণ, পায়ের আবরণ এগুলো তৈরি করবে। মেসোডার্ম থেকে এই জিনিস। তাহলে আমাদের ফুল বডি তৈরি হলো এই 3টা লেয়ার থেকে। এই জন্য তুমি যে জিনিসে পড়ো না কেন দেখবে তো লেখা থাকবে এটা ভ্রূণের এই অংশ থেকে তোমার তৈরি হয়, এই লেয়ার থেকে তৈরি হয়, ওটা মেসোডার্ম থেকে তৈরি হয়, ওটা অ্যান্ডোডার্ম থেকে তৈরি হয়। প্রত্যেক অধ্যায় এখানে একসাথে তোমাদেরকে নোট করে দিছে। এরা মেডিকেল, ডেন্টাল সব জায়গাতে এই বক্স থেকে কোশ্চেন আসেই আসে। আমি বুঝাতে পারছি? আচ্ছা, আমরা ছিলাম রুই মাছের মধ্যে, রুই মাছে আসে। তাহলে এই কথাগুলো এখানে লেখা আছে। দেখো ব্লাস্টোমিয়ার গুলা থেকে ব্লাস্টোডার্ম নামক একটা আবরণ বা স্তর তৈরি হয়েছে না? একটু আগে দেখছো না ব্লাস্টোডার্মের স্তর থাকে, তখন ক্লিভেজে গিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্লাস্টোমিয়ার গুলা মাঝখানে একটা ফাঁপা তৈরি হয়, তখন এটার নাম হয় কি? ব্লাস্টোসিল নামক একটা গহ্বর থাকে, এবং এই দশার নাম কি? এখানে চিত্র ওইভাবে দেয় নাই, কিন্তু আমি ওটার সাথে পড়াই দিলাম, ব্লাস্টুলা। এরপরে এখানে একটা কি তৈরি হয়? পোর তৈরি হয়। তারপরে এখানে গ্যাস্টুলা তৈরি হয়। ঠিক আছে, এই কথাগুলো লেখা আছে এখানে। গ্যাস্টুলার পরবর্তীতে কি তৈরি হবে? অর্গানোজেনেসিস, মানে এক একটা অর্গান তৈরি হবে। বুঝতে পারছি? কি হলো ব্যাপারটা বলো তো? প্রথমে তাহলে কি ছিল? জাইগোট। জাইগোট থেকে মরুলার মাধ্যমে প্রথমে তৈরি হয় তোমার হলো কি? ব্লাস্টুলা। সরি, জাইগোট থেকে তো মরুলা হইলো, মরুলা থেকে ব্লাস্টুলাই, ঠিকই আছে। ব্লাস্টুলার পরে হলো গ্যাস্টুলা। গ্যাস্টুলার পরে আর কাজ কি? অর্গান তৈরি হবে। অর্গান তৈরি হওয়াটাকে কি বলা হয়? ব্লাস্টো ক্লিভেজ যখন হচ্ছে, ক্লিভেজের মধ্যে কোন ধরনের বিভাজন হয়? মাইটোসিস কোষ বিভাজন হয়। আচ্ছা, বুঝতে পারছি। তো ভ্রূণের মধ্যে নানা রকমের পরিবর্তন দেখা যায়, এবং 15 থেকে 18 ঘন্টার মধ্যে ডিমের ভিতর থেকে লার্ভা বেরিয়ে আসে। এই লার্ভাটাকে ডিমপোনা বা রেণুপোনা বলা হয়। এখন এতটুকু পর্যন্ত কারা কি বুঝতে অসুবিধা হয়েছে? এই ভ্রূণটা কিভাবে তৈরি হলো এতটুকু তো বুঝতে পারছো। এটা তো হাইডার ক্ষেত্র সেম, রুই মাছের ক্ষেত্র সেম, ঘাস ফড়িংয়ের ক্ষেত্র সেম, মানুষের ক্ষেত্র সেম, সব বানানো একই। বুঝতে পারছো? সেম ঘটনা। আমরা এখান থেকে একটু এমসিকিউতে আসি, অনেকগুলো ঘটনা আছে। প্রথমে আসে রেণু, রেণুপোনা, বা আমরা কখন বলবো? ডিম থেকে সদ্য নির্গত লার্ভা থেকে শুরু করে 72 ঘন্টা পর্যন্ত। হিউজ এমসিকিউ। ডিম থেকে বের হয়ে আসলে এবং 72 ঘন্টা পর্যন্ত যে অবস্থাটা, এই সময়টাকে বলা হবে রেণু। আমরা থাকে না যে মায়ের গর্ভ থেকে বের হয়ে আসার 28 দিন পর্যন্ত তাদেরকে নবজাতক বলা হয়, তারপরে তাদেরকে শিশু বলা হয়, তারপর তাদেরকে টডলার বলা হয়, তারপর তাদেরকে কিশোর বলা হয়। এরকম তাদের কিছু দশা আছে। তাহলে 72 ঘন্টা পর্যন্ত এটাকে রেণু। এদের অঙ্কিউদাসে তখনই কি থাকে? কুসুমতলিটা তখনও দেখা যায়। ঠোঁট থাকে কতটুকু, জালার মালার এগুলো কিচ্ছু দরকার নাই। তোমরা শুধু এখান থেকে একটুটুকু মনে রাখলে চলবে যে রেণুপোনা কতক্ষণ পর্যন্ত, ভিতরেটুকু শুধু রিডিং পড়ে নেবে।
এদিকে রেণু, মনে করো রেণু, রেণু তার মধ্যে কুসুমথলি এখনো দেখা যাচ্ছে, ঠিক আছে, শুদ্ধ রেণুপোনা। আস্তে আস্তে করে রেণুর কুসুমথলিটা কি হয়ে যাবে, চলে যাবে। ধানীপোনা বা ফ্রাই, এটা হলো 72 ঘন্টা থেকে 8 দিন পর্যন্ত যদি সময়, তখন তাকে কি বলা হবে, ধানীপোনা। ধানীপোনাতে তারা কি খায় তখন, তারা হলো জু প্লাঙ্কটনকে খায়। এদের এখন কান, ওই যে কান আছে না, কানকো তখন তৈরি হয়, আর কুসুমতলি নিঃশেষ হতে থাকে, লাগবে না। আঙ্গুলিপোনা, এটা বলবো 9 থেকে 30 দিন পর্যন্ত আঙ্গুলো সমান হবে, তখন তাদের কয়টা কয়টা করে পাখনা তৈরি হবে, এটা পড়তে পারো। 20 দিন পর এদের দেহ সোনালী বর্ণের হয়, এবং 25 দিন পর এদের মধ্যে মাছের চেহারা ফুটে ওঠে। এটা বরাবর 25 ডেজ মাছের মতো, এটা আসলে মাছ, এটা আমাদের কাছে মনে হবে। তারপরে আসো ব্রুড ফিশ বলবো কখন, 30 দিন পরের যে অবস্থাটা বলছে, 30 দিন পর থেকে তারা আসলেই সত্যিকারের মাছের মতন তাদের অবয়বটা তৈরি হবে, এবং 2 বছর বয়সে তাদের যৌন পরিপক্কতা লাভ করে। এই যে 2 বছর বয়সের এই অবস্থাটাকে বলা হবে কি, ব্রড মাস, যৌন পরিপক্কতা। এখন তুমি যদি চিন্তা করো, আমাদের মানুষের ক্ষেত্রে একটা 5 বছরের মেয়ে কি বাচ্চা দিতে পারবে? কিন্তু সে আলটিমেটলি যখন 20 বছর, তখন সে কি হবে, গর্ভধারণের জন্য উপযুক্ত সময়। তখন এটাকে আমরা বলি কি, গর্ভধারণের জন্য উপযুক্ত সময়, যেমন মানুষের ক্ষেত্রে 20 বছর, ওদের হলো 2 বছর, এবং ওই সময়টাকে কি বলা হচ্ছে, ওই অবস্থাটাকে ব্রুড মাস। আমরা আসি তাহলে রুই মাছের জীবন বৃত্তান্ত দেখলাম, সে কেমনে রিপ্রোডাকশন করে সেটা দেখলাম, রুই মাছ কতগুলো স্টেজ পার করে সেটা দেখলাম। এখন আসি আমরা রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণ, 2 মিনিট, আমরা তাকে কিভাবে সংরক্ষণ করতে পারি। রুই মাছকে প্রাকৃতিক সংরক্ষণের ইতিহাস এখানে লেখা আছে, তোমরা সব রিডিং পড়বা। ওই হালদা নদী আছে, কর্ণফুলী নদী আছে, ওই নদীর মধ্যে সংরক্ষণ করতে পারি বলছে। ছোট ছোট হ্যাচারি, এই যে পুকুর, এগুলো দিয়ে আসলে মাছ সংরক্ষণ হয় না, আমাদেরকে খাল নদীগুলোকে সংরক্ষণ করতে হবে, কর্ণফুলী নদী সংরক্ষণ করতে হবে, এই সে কথা এখানে লেখা আছে। হালদা নদীটাকে বলা হবে এই মনে করো প্রাকৃতিক মৎস্যখনি বলা হয়, কারণ ওইখানে সবাই ডিম পাড়তে আসে, ওইখানে পাহাড় থেকে ঝর্ণা নাইমে আসে, স্রোত থাকে, এই জন্য ওইখানে সবাই ডিম পাড়তে আসে, এই জন্য হালদা নদীর মধ্যে কি থাকে, মাছের পরিমাণ বেশি। এখন এই জন্য কি কি করতে হবে, রুই মাছটাকে সংরক্ষণ করার জন্য মৌসুমী অভয়াশ্রম, মানে যেখানে, এখানে হালদা নদীর মধ্যে কি মাছ প্রত্যেকদিন যায় নাকি, এটা একটা বর্ষাকালে একটা মৌসুমে যায়। তো যেই মৌসুমে যে নদীগুলোতে মাছের অভয়ারণ্য হয়, সেই নদীগুলোকে সংরক্ষণ করতে হবে, জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা নির্ধারণ করতে হবে এগুলা। তো কি কি পদক্ষেপ নিতে হবে, প্রজনন ক্ষেত্র সংরক্ষণ, মা মাছ আহরণ, ডিম পাড়া মাছগুলোকে ধরে নিয়ে আসা যাবে না, ডিম ছাড়ার সময় দিতে হবে, কলকারখানার বর্জ্য যাতে নদীতে না পড়ে, তারপর সেচ ব্যবস্থা করতে হবে। যদি এখন হচ্ছে নদীর নাব্যতা কমে যায়, নদীর মধ্যে বালু এসে পূর্ণ হয়ে যায়, নদীর গভীরতা কমে যায়, নদীর নাব্যতা ফিরিয়ে আনতে হবে, বাজার নিয়ন্ত্রণ করতে হবে। বাজার নিয়ন্ত্রণ করবে কি, বাজারের মধ্যে যাই দেখতে হবে যে মা মাছ যদি থাকে, যেমন জাটকা মাছ থাকে না, ইলিশ মাছ ধরা নিষেধ, তাহলে আইনত দণ্ডনীয় অপরাধ যারা রুই মাছ এরকম ধরে নিয়ে আসবে। নদীর নাব্যতা বৃদ্ধি করতে হবে, কৃষকদেরকে, মৎস্যজীবীদেরকে বলতে হবে, তাদেরকে ইন্সপায়ার করতে হবে যে না, আপনারা ডিম পাড়া মাছগুলোকে ধরে না, একটা ডিম পাড়া মাছ থেকে আমরা অনেকগুলো মাছ পাবো, আমরা এদেরকে এনকারেজ করতে হবে। আমাদেরকেও কি থাকতে হবে, সচেতন থাকতে হবে। তারপর আইন প্রণয়ন করতে হবে, হালদা নদী সংরক্ষণ করতে হবে, ঠিক আছে। এটা আমরা এই পয়েন্টগুলো যেভাবে লেখছো, তোমার ওই যে মনে আছে না, ট্রি প্লান্টেশন লেখো না, ট্রি প্লান্টেশন লেখা থাকে না, যে কি কি করতে হবে, তারপরে লিখতে আছে আমাদেরকেও শুধু ওইটা করলে হবে না, আমাদেরকেও সচেতন হতে হবে। তারপরে আমাদের ওই যে রাষ্ট্র ব্যবস্থার, তাদেরকেও কি করতে হবে, আইন প্রণয়ন করতে হবে, লেখা থাকে না। রুই মাছের প্রাকৃতিক জনন ক্ষেত্র সমূহ, কোথায় কোথায় রুই মাছ ডিম পাড়ে, এই কথাগুলো এখানে লেখা আছে, পড়ে নিবা। তাহলে এই অধ্যায় শেষ, আমরা নেক্সট ক্লাসে কোন অধ্যায় শুরু করবো বলো তো।